এটা পার্মানেন্ট না। এটা আমি সাধারণত বলেছি, যদি 7 বছর হয় বা 7 বছরের বেশি হয় বা 5 বছরের বেশি হয় সেক্ষেত্রে এবং আসে, আর বাকি অন্যান্য ক্ষেত্রগুলোতে বা আসে। তবে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আপনারা কি করবেন, আপনারা মুখস্থ রাখবেন। ঠিক আছে সুমন, এটা মনে হয় কিছুটা ক্লিয়ার হইছো, এই ধারণা করে আর কি উত্তর করতে পারবা। একটু প্লিজ, 5 বছরের উপরে থাকলে এবং থাকবে, আর নিচে হলে বা আসে, এটা বলছেন, মানে আমি লিখবো তাই জিজ্ঞেস জি করতেছি। জি আমি এটা বলেছি, এটা বলেছি। ওকে। তবে এর কিন্তু ব্যতিক্রম আছে, এটা আমি মানে সাধারণত বলেছি, অনেক ক্ষেত্রে 2 বছর এবং অর্থদণ্ডও দেওয়া আছে। ঠিক আছে, আবার 3 বছর অর্থদণ্ডও দেওয়া আছে, আবার যে 7 বছর বা দেওয়া আছে, এটার পরিমাণ খুবই কম। কিছু কিছু আছে, ওইগুলো আপনারা একটু মুখস্থ রাখবেন। ঠিক আছে, আর এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে আপনাদের সবগুলোই মনে চলে আসবে এবং আপনারা পরীক্ষা দিতে দিতে অভিজ্ঞ হয়ে যাবেন। আমি যে মডেল টেস্ট নিই, এই মডেল টেস্টের মধ্য থেকে আপনারা মিনিমাম 65 থেকে 70টা প্রশ্ন সরাসরি কমন পাবেন। এবং আমি যেভাবে প্রশ্ন করি, যেই ইম্পর্টেন্টগুলো, ওই প্রশ্নর মধ্য থেকে আপনারা দেখবেন যে সরাসরি কমন চলে আসছে। ইভেন আমার যে নোট আছে, নোট থেকে তো আপনারা পাচ্ছেনই। ঠিক আছে, সেক্ষেত্রে আমার পরীক্ষাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দিবেন। আমি মনে করি যে আমার পরীক্ষার উপর ডিপেন্ড যদি কেউ করে তাহলে সেও পাস করবে, শুধু পরীক্ষার উপর ডিপেন্ড করলে। বা আমার প্রশ্ন কোয়ালিটি যদি অ্যানালাইসিস করে, প্রশ্ন অ্যানালাইসিস করে, তাহলেও সে পাস করবে। একই রকম প্রশ্ন আসার সম্ভাবনা থাকে না, মানে আপনি যে টাইপের করছেন। বুঝি নাই। মানে আপনি যে টাইপের প্রশ্নগুলো করছেন, মানে হুবহু কি মিল পাওয়ার একটা সম্ভাবনা আছে, আমি তাই জিজ্ঞেস এই করতেছি। যে হতে পারে 2025 অপশন সালে 2025 সালে যে এমসিকিউ পরীক্ষা হইলো না, হ্যাঁ, এই 2025 সালে এমসিকিউ পরীক্ষাতে আমি আমার যে ব্যাচ ছিল ওই ব্যাচে যে পরীক্ষা নিয়েছি, ওই ব্যাচের পরীক্ষার যে প্রশ্ন করেছিলাম ওদের ক্ষেত্রে, ওই প্রশ্নগুলো থেকে 73টা প্রশ্ন কমন আসছে, মানে একদম ডাইরেক্টলি, আর বাকিগুলো ইনডাইরেক্টলি আসছে। ঠিক আছে, শুধু আপনার প্রশ্ন থেকে? শুধু প্রশ্ন থেকেই আমি পরীক্ষা নিব আপনাদের। ওকে। আমি প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক যেভাবে পরীক্ষা নিচ্ছি, এইগুলোর পরে আমি আবার করে আপনাদের শুরু থেকে পরীক্ষা নিব, মনে হয় আরও 3-4 বার করে পরীক্ষা নিব। এক একটা সাবজেক্টের উপর 3-4 বার করে পরীক্ষা নিয়ে শেষ করব এবং ক্লাস নিয়ে শেষ করব। হ্যাঁ, আমরা পরবর্তী যে অধ্যায় আছে সেখানে আমরা চলে যাব। আমরা এখন 377 ধারাটা দেখব, যে অস্বাভাবিক অপরাধ সমূহ। কোনো পুরুষ যদি নারী বা পশুর সাথে অস্বাভাবিক অপরাধ করে তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর ও অর্থদণ্ড প্রদান হবে বা শাস্তি পাবে। ঠিক আছে, অস্বাভাবিক অস্বাভাবিক কি অপরাধ সমূহ, অস্বাভাবিক অপরাধ সমূহ, এই 377 ধারা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারা। শাস্তিটা মনে রাখবেন আর টাইটেলটা মনে রাখবেন। অস্বাভাবিক বলতে কি বুঝ? যেমন সমকামিতা, মানে এটা আপনার এই সমকামিতা, পশু পাখি, তারপরে আপনার পশুর সাথে? অস্বাভাবিক অপরাধ, এই ধরনের আর কি। যদি কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে কতদিন, যাবজ্জীবন বা 10 বছর ও অর্থদণ্ড। ঠিক আছে, হ্যাঁ দেখেন, আমরা তারপরে চলে যাব চুরিতে, থিফট। হ্যাঁ, চুরি। দণ্ডবিধির চুরি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা পিলিতে এবং লিখিততে কি পাবেন, প্রশ্ন পাবেন। পিলিতে এবং লিখিততে উভয় ক্ষেত্রেই প্রশ্ন আসে এখান থেকে। পিলিতে অন্তত একটা প্রশ্ন এখান থেকে আসার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং আসে। ঠিক আছে, এখন দেখেন চুরি, চুরি কাকে বলে? চুরি কাকে বলে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত
সেই ব্যক্তির যদি কোনো স্থাবর এবং কোনো অস্থাবর সম্পত্তি যদি এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করে, তাহলে তখনই সেটা কী হবে, চুরির বস্তু হিসাবে গণ্য হইবে। স্থাবর সম্পত্তি কিন্তু চুরি হইতে পারে না। চুরি হইতে হলে সেটা কি হইতে হবে, অবশ্যই অস্থাবর সম্পত্তি হইতে হবে। অস্থাবর সম্পত্তি চুরি হয়, স্থাবর সম্পত্তি কখনো চুরি হয় না। কারণটা হলো যে চুরির যে বিষয়বস্তু বা চুরির যে বস্তু, এই বস্তুটা এক স্থান থেকে অন্য স্থানে কি করতে হয়, স্থানান্তরিত হইতে হয়। আর স্থাবর সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। দেখেন, অন্যের দখলভুক্ত কোনো অস্থাবর সম্পত্তি যদি তার বিনা সম্মতিতে অসাধুভাবে কেউ হস্তান্তর করে, তাহলে তাকে কি বলা হবে, চুরি বলে গণ্য হইবে বা চুরি বলা হবে। চুরির বিষয়বস্তু কি হবে, অবশ্যই অস্থাবর সম্পত্তি হইতে হবে। ভূমি থেকে কোনো কিছু বিচ্ছিন্ন করলে তাও অস্থাবর সম্পত্তি বলে গণ্য হয়। যেমন ধরেন একটা দণ্ডায়মান গাছ কি আছে, গাছ আপনার সোজা হয়ে আছে, মাটির সাথে লেগে আছে, মানে গাছ প্রাকৃতিকভাবে যেরকম থাকে ওইভাবে দাঁড়ায় আছে। যখনই গাছটা আপনার কি করলেন, কাটলেন, কাটার পরে যখনই আপনার গাছটা যখন কাটা হয়ে গেল, মানে এই যে মাটির সাথে আপনার কি হয়ে আছে, লেগে আছে, যখন আপনার মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন সেটা কী হয়ে গেল, চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে বা চুরির বিষয়বস্তু হয়ে গেল। এখন আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন যে যখন আপনার মাটির সাথে লেগে থাকবে তখন সেটা কিন্তু চুরির বিষয়বস্তু না। যখন এই যে আপনার মাটির থেকে আর কি হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে আপনি কুড়াল দিয়ে বা করাত দিয়ে আপনি গাছটা যখন কাটবেন, কাটে যখন দুই খণ্ড করবেন, যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন সেটা চুরির বস্তু হিসাবে গণ্য হইবে। ঠিক আছে। তারপরে দেখেন যে একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি কি চুরি করতে পারে? একজন ব্যক্তি কি তার নিজের সম্পত্তি চুরি করতে পারে? না, নিজের সম্পত্তি কেন চুরি পারে না ভাই? হ্যাঁ, নিজের সম্পত্তি চুরি করতে পারে। ঠিক আছে, নিজের সম্পত্তি চুরি করতে পারে। ঠিক আছে, এখন কিভাবে পারে আমি বলতেছি। এখন ধরেন এই যে নাদিরা আপুর একটা মোবাইল আছে, মোবাইল বর্তমান আছে, যে মোবাইল ইউজ করে ওই মোবাইলটা কি করলো, লোকমান ভাইয়ের কাছে দিল। লোকমান ভাইয়ের কাছে দেওয়ার পরে এখন লোকমান ভাই মোবাইলটা সরল বিশ্বাসে নিয়ে রাখছে, তার বাসায় রাখছে। মানে এই নাদিরা আর আপনার এই লোকমান, এরা দুজনের প্রতিবেশী। তা নাদিরা বলতেছে যে লোকমান সাহেব আপনি আমার মোবাইলটা একটু রাখেন, আমি 2 দিন পরে এসে নিবানে। তা নেওয়ার পরে তখন যখন 2 দিন পরে আর কি নিবে বলছে, তা আজকে রাতে দেশে, কালকে সকালে লোকমানকে বাড়ি গেছে। যাওয়ার পরে টেবিলের উপরে মোবাইলটা ছিল, থাকার পরে এই নাদিরা কি করছে, লোকমান ভাইয়ের কাছে না জানায় গোপনে তার সম্মতি ব্যতীত মোবাইলটা নিয়ে চলে আইছে। যখনই নিয়ে চলে আসে পরবর্তীতে নাদিরা আবার বলতেছে যে লোকমান সাহেব আপনাকে তো আমি আমার মোবাইল দিয়েছিলাম, আমার মোবাইলটা একটু ফেরত দেন, আর মোবাইলটা দিয়ে দেন। ঠিক আছে, তাহলে এটা নাদিরা কি করলো, নিজের সম্পত্তি নিজে চুরি করলো। তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে যে নিজের সম্পত্তি কোনো ব্যক্তি কি চুরি করতে পারে, হ্যাঁ, নিজের সম্পত্তি চুরি করতে পারে। ঠিক আছে, এটা তো অনুমতি ছাড়া নিয়ে আসলে স্যার, না জানায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা স্যার, অসাধুভাবে এটা কিভাবে, এটা অসাধুভাবে চুরি? আবার একটু বলেন। অসাধুভাবে চুরিটা কিভাবে? অসাধু বলতে খারাপ উদ্দেশ্যে, ফাঁসানোর জন্য, ফাঁসানোর জন্য। আর অন্যত্র অপসারণ? অন্যত্র অপসারণ চুরি যদি হইতে হয় তাহলে অবশ্যই কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হইতে হবে, এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হইতে হবে। যেমন ধরেন চুরি বলতে বোঝাচ্ছে যে আপনার বিনা সম্মতিতে গোপনে, বিনা সম্মতিতে গোপনে কি করতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হইতে হবে।
তাহলে সেটা তখনই সেটা কি হবে, চুরি বলে গণ্য হইবে। ঠিক আছে, তো এখন যদি স্থানান্তরিত যদি না হয় তাহলে সেটা চুরি হবে কি করে? এখন চুরি করে তো আপনি ওইখানে বসে থাকবেন না, তাই না? চুরি করে জি আপনি স্যার। যত দ্রুত সম্ভব ওইখান থেকে চলে আসবেন, স্থান ত্যাগ করবেন। আর চুরির বস্তু অবশ্যই কি হইতে হবে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হইতে হবে। আচ্ছা স্যার, যদি কেউ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য একটা সম্পত্তি লুকায় রাখে বা গোপন করে রাখে বা অন্য কারো কাছে গচ্ছিত রাখে, তবে সেক্ষেত্রেও কি চুরি হবে? নো, এই সম্পত্তি গোপন করে রাখা বা আপনার অন্য কোনো উপায়ে যদি রেখে দেওয়া, এটা আপনার হবে না, চুরি হবে না, অন্য অপরাধ হবে। ঠিক আছে, তাহলে সেটা অন্য অপরাধ বলে গণ্য হবে। যেমন ধরেন মৃত ব্যক্তির সম্পত্তি, তাহলে এই মৃত ব্যক্তির সম্পত্তি কি চুরি হইতে পারে? অবশ্যই পারে। যে ব্যক্তির সম্পত্তি দখলে নেই কারো যদি দখলে না থাকে তাহলে সেই সম্পত্তি কি চুরি হইতে পারে? না ভাই, এটা অসাধুভাবে আত্মসাৎ। হ্যাঁ, এটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হবে, মানে অসাধুভাবে সম্পত্তি তছরূপ হবে। এখন চুরি যদি হইতে হয় তাহলে সেই সম্পত্তিটা কারোর দখলে থাকতে হবে, তাহলে অবশ্যই কি হতে হবে, কারোর দখলে থাকবে, তার বিনা সম্মতিতে নিবে, অস্থাবর সম্পত্তি হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দাঁড়ালাম, যে মালিকানাবিহীন, এই দুইটা জিনিস। হ্যাঁ, মালিকানাবিহীন সম্পত্তি চুরি হইতে পারে না, মালিকানাবিহীন সম্পত্তি চুরি হইতে পারে না। আমরা জেনারেলি তাহলে একটা কথা দাঁড় করালাম কি, যে মালিকানাবিহীন সম্পত্তি চুরি হইতে পারে না। হারিয়ে যাওয়া সম্পত্তি, মালিকহীন সম্পত্তি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে আপনাদের যে যে উপাদানগুলো আপনারা দেখে বললেন, আচ্ছা এটা আপনারা মুক্তা বলেন তো কি কি উপাদান আছে, চুরি হইতে হলে কি কি উপাদান লাগবে, আপনি একটা বলেন। যে উপাদানগুলো আছে যে কোনো একটা উপাদান বলেন, একটা বলবেন, একটার বেশি বলবেন না। অস্থাবর সম্পত্তি হইতে হইব, হ্যাঁ, নাদিরা একটা বলেন। মানে সম্পত্তি জি স্যার, অসাধুভাবে হ্যাঁ, অস্থাবর সম্পত্তি হতে হবে। অসম্মতিতে হ্যাঁ, আয়ন একটা বলো তো, অয়ন। স্যার, অস্থাবর সম্পত্তি চুরি। চুরির বীজে উপাদানগুলো আছে, একটা উপাদান তুমি আমাকে বলো। বিনা অসম্মতিতে নিয়ে যাবে আর কি। যেগুলো বলেছে ওইগুলো বাদে। লক্ষ্য করি নাই তো স্যার, শুনি নাই, মানে কি কোনগুলো বলছে এই জন্য আর কি। আমি যার কাছে শুনি সে বলেন, ঠিক আছে? হ্যাঁ, সুমন বলো। ভাই বলছি সামান্য হইলেও এটা স্থানান্তর হইতে হবে, অর্থাৎ ওই জায়গা থেকে একটু সরাইতে হবে, নয়তো আদারওয়াইজ চুরি হবে না। ফারজানা বলেন। জি স্যার, কারো মালিকানা দিতে হবে। আচ্ছা, আমি আবার মানে শেষ করে আবার আপনাদের কি করব, প্রশ্ন ধরবো, সবাইকেই প্রশ্ন ধরবো। ঠিক আছে, এখন দেখেন চুরির শাস্তি কতদিন? 3 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এই চুরির শাস্তিটা আপনাদের অবশ্যই মুখস্থ রাখবেন। চুরির শাস্তিটা গুরুত্বপূর্ণ। চুরির শাস্তি 3 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আমি এ যাবৎকালে দণ্ডবিধি পড়াইতে গিয়ে আমি অসংখ্যবার চুরির শাস্তির উদাহরণ আমি দিয়েছি, আশা করি আপনারা এটা ভুলবেন না। তারপরে দেখেন 380 ধারা, বাসগৃহ হতে চুরি। বাসগৃহ হইতে চুরি, বাসগৃহ বলতে বোঝাচ্ছে যে মানে বাসা বাড়ি হইতে চুরি, মানে চুরি তো অনেক জায়গা থেকেই হয়, তাই না? কিন্তু যখন বাসা বাড়ি থেকে চুরি করবে তখন কি হবে?
বাসাবাড়িতে চুরির শাস্তি অনধিক 7 বছর এবং অর্থদণ্ড, অনধিক 7 বছর এবং অর্থদণ্ড। তারপর দেখেন 361 ধারা। আচ্ছা একটা কথা, মানে আমি বলতে চাচ্ছি চুরি তো চুরি, আবার আলাদা কিভাবে হয়? বাসগৃহ থেকে চুরি করলে 7 বছর, নরমাল চুরি 3 বছর, মানে চুরি তো চুরি হলো না? সব তো একই রকম হওয়া উচিত, এটা এক্সট্রা কেন শাস্তিটা? এক একটা অপরাধের এক একটা মাত্রা আছে, ঘনত্ব আছে, ঠিক আছে? এক একটা অপরাধের এক একটা মাত্রা আছে এবং ঘনত্ব আছে। এই যে অনেক সময় আছে না, আপনারা মিউট করেন তো, মিউট করেন, আমি বলতেছি। বিষয়টা হলো যে আপনারা অনেক সময় দেখেন না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার মানে নিজেদের সম্মতিতে আপনার হোটেলে গেছে, যাওয়ার পরে আপনার পরবর্তীতে যখন দেখতেছে সম্পর্ক ভালো হয় নাই, পরবর্তীতে রেপ মামলা দিয়েছে গার্লফ্রেন্ড, দুজন তো সম্মতিতেই গেছিল, কিন্তু দেশে হলো রেপ মামলা। এই মামলা আর আপনার এই মাগুরার 8 বছরের আর মামলার যে রেপের মামলা, এই দুইটার মামলা কি এক? মেরিট কি এক? আকাশ আর পাতাল পার্থক্য না? এই জন্য প্রত্যেকটা অপরাধের এক একটা মাত্রা আছে, মাত্রা অনুযায়ী আপনার সেভাবে পানিশমেন্ট দেয়। এবং এই ক্ষেত্রে বিচারক কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করার সুযোগ থাকে, তখন আর কি এগুলো ইউজ করে, ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখেন 380 ধারা। 380 ধারাতে বললাম বাসগৃহ হতে চুরি, এর শাস্তি 7 বছর এবং অর্থদণ্ড। 381 ধারা কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরি, চাকর বা কেরানি কর্তৃক। যেমন ধরেন আমি একজন ব্যক্তিকে আমার বাসার চাকর নিয়োগ দিছি, বিশ্বাস করে চাকর নিয়োগ দিছে, চাকর নিয়োগ দেওয়ার পরে সে হলো কি করতেছে, আমার বাসা থেকে কন্টিনিউয়াসলি কী হতে চুরি করতেছে। কন্টিনিউয়াসলি বা আপনার একবারই করলো না, চুরি তো চুরি। তো এই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে সে যদি চুরি করে তাহলে তার শাস্তি হবে 7 বছর এবং অর্থদণ্ড, ঠিক আছে? মানে চাকর কর্তৃক বা কেরানি কর্তৃক চুরি, সেটা হবে আপনার 7 বছর এবং অর্থদণ্ড। বাসগৃহের চুরি 7 বছর এবং অর্থদণ্ড। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি। এখন দেখেন এই ক্ষেত্রে শাস্তি হবে আপনার 10 বছর এবং অর্থদণ্ড। এখন এই যে আপনার ধরেন যে যদি কোনো ব্যক্তি কোমরে পিস্তল রেখে যদি চুরি করতে যায়, তাহলে তার শাস্তি আপনার কোন ধারাতে আসবে? 382 ধারাতে। 382 ধারাতে কোমরে পিস্তল রেখে চুরি, লোক মোতায়েন করে চুরি। মানে আমি চুরি করতে গেলাম, চুরি করতে যাওয়ার পরে মিরাজকে আমি আমার ওই যার বাসায় চুরি করতে গেছি পাশে আর কি মিরাজকে দাঁড় করে রাখলাম। আমার যদি ধরে ফেলা দেয়, তোরা সবাই আসবে, এসে কী করবি? ওই বাইরের ধরে মারবি, মারে আমার ছুটায় নিয়ে আসবি। এই যে লোক যদি আপনার মানে লুকায়িত রাইখা যদি চুরি করতে যায়, তাহলে তার শাস্তি আপনার কততে হবে? 382 ধারাতে, ঠিক আছে? আর কোমরে আমি পিস্তল নিয়ে গেলাম চুরি করতে, যে আমার যদি কিছু বলে ঠাস করে গুলি করে দেবো, তাহলে এটা কি হচ্ছে আপনার 382 ধারায় চলে আসতেছে, ঠিক আছে? আর আমরা 380 ধারাতে বললাম বাসগৃহের চুরির শাস্তি, আর 381-তে বললাম কেরানি বা চাকর কর্তৃক চুরি, আর 370-এ আমরা পড়লাম শুধু চুরির শাস্তি, ঠিক আছে? শুধু চুরি। আচ্ছা স্যার, 382 চুরি করতে গিয়ে মৃত্যু ঘটানো, এটা কয় বছরের জন্য শাস্তিটা স্যার? শাস্তি আপনার এটা 10 বছর ও অর্থদণ্ড। 10 বছর কি সশ্রম কারাদণ্ড? হ্যাঁ, সশ্রম কারাদণ্ড। বিরাট প্রবলেম এটা হইতে পারে। শুধু যদি চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটে তখন 10 বছর। এখানে সশ্রম উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে? সশ্রম উল্লেখ করে দেওয়া এটা আছে। তো বিনাশ্রম হবে না স্যার? হ্যাঁ, বিনাশ্রম হবে না। সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। হ্যাঁ, তারপরে দেখেন যে তাহলে আমরা এই যে চুরির যে অধ্যায়টা আছে, এখান থেকে আমরা চুরির যে অধ্যায়টা আছে এইটা এখান থেকে আমরা পড়লাম
68 ধারাতে চুরি কাকে বলে, 379-তে পড়লাম চুরির শাস্তি কি, 380-তে পড়লাম যে আপনার যদি বাসগৃহতে চুরি করে তাহলে তার শাস্তি কত, 381-তে পড়লাম কেরানি বা চাকর কর্তৃক চুরির শাস্তি, আর 382-তে বললাম চুরি করার উদ্দেশ্যে যদি বা কারো মৃত্যু ঘটায়, আঘাত প্রদান করে, আটকানোর প্রস্তুতি নেওয়ার পর যদি চুরি করে তাহলে তার শাস্তি হবে কতদিন। তাহলে এই যে এই ধারাগুলো এই চুরির ক্ষেত্রে যতগুলো শাস্তি আছে প্রত্যেকটা শাস্তি আপনারা কী করবেন, মুখস্থ রাখবেন। প্রত্যেকটা শাস্তি আপনারা মুখস্থ রাখবেন এবং খুব মনোযোগ সহকারে পড়বেন, ঠিক আছে। তাহলে এখন আমরা আজকে চুরি পর্যন্তই পড়ব, পরবর্তী ক্লাস আসবে শুক্রবারে, পরবর্তী ক্লাস শুক্রবারে নিব, আর আপনাদের পরবর্তী পরীক্ষা আমি নিব খুব সম্ভবত রবিবারে, ঠিক আছে। পরবর্তী পরীক্ষা খুব সম্ভবত রবিবার অথবা সোমবারে নিব, আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন। আর পরীক্ষা হবে 318-র পর থেকে, 318-র পর থেকে যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত আপনারা রিভাইজ দিতে থাকবেন। কারোর কি কোনো প্রশ্ন আছে? ভাই 318 থেকে 382 নাকি আরো সামনে শুক্রবার আমি জানাই দেবো, ঠিক আছে। আপনাদের আমি আগামীকালকে জানিয়ে দেবো কোন পর্যন্ত পরীক্ষা নেব। 318 থেকে কোন পর্যন্ত নিব আমি মানে শিডিউল করে, কারণ এরপরে আমার আর কয়টা পরীক্ষায় আমি দণ্ডবিধি শেষ করব এটার একটা কম্বিনেশন করা লাগবে, না হলে আপনার এই যে দেখা গেল যে লাস্টে অল্প কয়েকটা ধারা থেকে যাচ্ছে, তখন তো আমি একটা পরীক্ষা নিয়ে আমার দেখলাম 15টা প্রশ্ন করতে পারবো না, তখন তো শুধু শুধু পরীক্ষা নিয়ে এই 15টা প্রশ্ন করে তো হবে না। এই জন্য আপনার কিছু কিছু ধারা আছে যে ধারা থেকে যতগুলো প্রশ্ন করা পসিবল, যেমন ধরেন যে আমি যে ধারাগুলো দিব ওই ধারা থেকে মিনিমাম 40টা প্রশ্ন করা পসিবল হইতে হবে, না হলে তো আমি মানে প্রশ্ন তো উপরে খুঁজে পাবো না। কারণ একটাই আপনার 40টা বা 50টা ধারার মধ্যে থেকে আপনার যে যে প্রশ্নগুলো করা যায় আমি ওই ইম্পর্টেন্ট প্রশ্নের বাইরে তো আমি টাচ করবো না, ঠিক আছে। এই জন্য কালকে কি আবার ক্লাস হবে? জি জি স্যার কালকে কি আবার ক্লাস হবে? আগামীকালকে হবে না, আগামী শুক্রবারে ক্লাস হবে। আমার একটা জিজ্ঞাসা ছিল। জি জি বলেন। আচ্ছা, এই যে আমরা যে ওই শাস্তিতে দেখি যে সশ্রম অথবা বিনাশ্রম, প্রত্যেকটা মানে প্রায় প্রতিটা আমি কখনোই মানে দেখি নাই নির্দিষ্ট যে শুধুই বিনাশ্রম বা শুধুই সশ্রম, এরকম কি কোনো নির্দিষ্ট শাস্তি আছে যেটা হচ্ছে মানে মুখস্থ করার মতো, নাকি সবগুলাই সশ্রম অথবা বিনাশ্রম, এরকম কি হয়? না, এরকমের হয় না। বিষয়টা হলো যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কি হবে, সশ্রম কারাদণ্ড হবে। আর যে অপরাধগুলোর শাস্তি একটু বেশি, যেমন ধরেন যে 10 বছরের উপরে বা 7 বছরের উপরে, সেগুলো সাধারণত সশ্রম হয়, শুধু সশ্রম হয়। আর যেগুলো কম মাত্রার অপরাধ সেগুলো, আরে আমি তো কথা বলতেছি, আমারটা শেষ করেন, আমারটা শেষ হলে আপনি বুঝতে পারবেন, কথার মধ্যে কথা বলতে নাই। এখন যেগুলো 7 বছরের কম আছে সেইগুলো কি হবে, সশ্রম, 7 বছর না বা তার আরও কম, যেগুলোতে আপনার সশ্রম অথবা বিনাশ্রমের কথা বলা আছে, যেমন 2 বছর বা 3 বছর। আর যেগুলো আপনার মানে 10 বছরের উপরে, 14 বছর বা 20 বছর, এগুলোর ক্ষেত্রে সাধারণত সবসময় সশ্রম হয়। কিন্তু এটা নির্দিষ্ট করে দেওয়া নাই যে এই বছরের পর থেকে সব সশ্রম হবে, এই বছরের নিচ থেকে সব বিনাশ্রম হবে। এক্ষেত্রে যেখানে আপনার যদি উল্লেখ থাকে যে এটা সশ্রম বা বিনাশ্রম হবে তাহলে সেটা তো উল্লেখ আছে, আর যদি কিচ্ছুই উল্লেখ না থাকে সেক্ষেত্রে সশ্রম অথবা বিনাশ্রম উভয়ই হবে। আর যদি শুধু উল্লেখ থাকে যে বিনাশ্রম তাহলে সেটা শুধু বিনাশ্রম, আর যদি উল্লেখ থাকে শুধু সশ্রম তাহলে সেটা শুধু মানে সশ্রম উল্লেখ থাকলে এটা শুধু সশ্রম হবে। তাহলে আপনাদের কি দাঁড়াইলো, যদি উল্লেখ না থাকে তাহলে সেটা সশ্রম এবং বিনাশ্রম উভয়ই হবে। আর যদি উল্লেখ থাকে যে সশ্রম তাহলে এটা শুধু সশ্রম হবে, আর যদি উল্লেখ থাকে যে বিনাশ্রম তাহলে এটা শুধু বিনাশ্রম হবে, ঠিক আছে। এবার বলেন, বুঝতে না পারলে আমার একটা প্রশ্ন ছিল, এটা হলো যাবজ্জীবন মাঝে মধ্যে দেখি আমরা 1/4 শাস্তি হবে, তা সেই ক্ষেত্রে যদি যাবজ্জীবনের 1/4 হয় তাহলে আমরা 30 বছর করবেন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। আর নাদিরা আপু কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাইতেছি।
আপনাকে আমি একটু নক দিয়েছিলাম, আপনি একটু আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন। হ্যাঁ আপু, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।